আড়াল থেকে কৃপান আর অগ্নিজিতের প্ল্যান শুনে নিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি চলে এসেছে বাড়িতে। এসেই মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, তোমার ছোট মেয়ে যে সমস্ত কাণ্ডগুলো করছে সেগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না। সারাক্ষণ শুধু আমার শ্বশুরমশাই আর শাশুড়িকে জ্বালিয়ে চলেছে। ও যে মুখার্জি বাড়ির বউ, ওর যে কিছু দায়িত্ব কর্তব্য আছে ও সেগুলো পুরোপুরি ভুলে গেছে মা। এখনো সময় আছে, এখনো তুমি ওকে বোঝাও। এরপরে কিন্তু আর বোঝালে কোনো কাজ হবে না। আর তখনই বারবার করে একটা কথাই বলতে থাকে তার মা, আমি কি করব বলতো? অনেক বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি, ও যদি কোনো কথা না শোনে তাহলে আমার আর কিছু করবার নেই। আর কতই বা বলবো, একটা মানুষকে কত কিছু বলা যায়। এর মধ্যেই গিনি তখন বলে, হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, যা হবার হয়ে গেছে, তুমি ওকে বোঝাবে। এর মধ্যেই চলে এসেছে তখনই পদ্ম। পদ্ম এসে সবটা শোনে। গিনি তখন বলে, একজন বাড়ির পরিচারিকার জন্য এতটা লড়াই করার কি আছে? পদ্ম তখন বলে, গিনি দিদি, তুমি যদি বুঝতে সবটা তাহলে তো হয়েই যেত। যদি কোনো একজন অসভ্য ছেলে মদ খেয়ে তোমার হাত ধরে টানাটানি করতো তাহলে তোমার কেমন লাগতো বলবে? আমাকে এই উত্তরটা দেবে। গিনি বলে, পদ্ম, তুই ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস। পদ্ম তখন বলে, আমি ভুলে যাইনি, মুখার্জি বাড়ির বড় বউ, যার মধ্যে অহংকার সব থেকে বেশি রয়েছে। গিনি তখন বলে, হ্যাঁ রয়েছে, কারণ আমি মুখার্জি বাড়ির বড় বউ, বুঝতে পেরেছিস? একদম আউফাউ কথা বলবি না, যা বলবি হিসাব করে বলবি। তখনই পদ্ম বলে, কৃপান দাদা আমার সাথে অসভ্যতামি করেছে, আমাকে নোংরা নোংরা কথা বলেছে, আমার হাত ধরে টেনেছে। এ সব কিছুর পরে আমি ওনাকে ছেড়ে দিতাম কি করে? বলো, কি করে ওনাকে ছেড়ে দিতাম? আমার পক্ষে এটা করাটা একদমই সম্ভব নয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর আমার জন্য দিদি লড়াই করছে, উকিল দিদি আমার জন্য লড়াই করছে। আমি জানি উকিল দিদির ওপর সেই ভরসা আমার আছে। উকিল দিদি একদিন ঠিকই ঠিকই আমার কথা শুনবে আর আমার জন্য আরো বেশি করে লড়াই করবে। এখনো তো শোনে। তোমরা তোমরা আমার কথা শোনো না আর আমাকে বুঝতেও চাও না, কিন্তু উকিল দিদির মতো মানুষ হয় না। এরপরে গিনি তখন বলে, হ্যাঁ, আজকে তোর উকিল দিদির জন্যই তো আমার সংসারটা ভাঙতে বসেছে, সেটা কি আর আমি জানি না? খুব ভালো মতন জানি। এর মধ্যেই তখনই গিনির মা বলে, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? যেন তুই ওকে মারতে যাবি। তখনই গিনি বলে, হ্যাঁ মারবই তো, ও যদি আমার কথা না শোনে তাহলে ওর কপালে এরকমই জুটবে। শোন পদ্ম, সময় থাকতে থাকতে নিজেকে বদলা। কৃপানের সাথে যা সব কিছু হয়েছে সব ভুলে যা তুই। তখনই পদ্ম বলে, বললাম তো আমি ভুলতে পারবো না। কৃপান দাদা শাস্তি পাবে আর তার ব্যবস্থা করবে উকিল দিদি নিজে। এর মধ্যেই গিনি বলে, এসব কথা বাদ দে মা, এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। গীতা আর স্বস্তিকের বিয়ের দিন তুমি এই শাড়িটা পরে যাবে। আর শোনো, ওরকম সস্তার কিছু গয়না আর চপ্পল পরে টকাস টকাস আওয়াজ করতে করতে যাবে না। এই ভদ্র শাড়িটা পরবে, ভালো করে সেজে তুমি যাবে, মনে থাকে যেন। আর পদ্ম, ধর এটা। আর তখনই পদ্ম শাড়িটা বার করে দেখে বেনারসি শাড়ি। সেটা দেখার পরেই পদ্ম সন্দেহ বাড়তে থাকে আর বলে, ঘুষ দিচ্ছ? গিনি তখন বলে, এই তুই এসব কি বলছিস? হ্যাঁ, ঘুষ দিচ্ছি মানেটা কি? উত্তরটা দে, ঘুষ দিচ্ছি মানেটা কি? আমি তো বুঝতে পারছি না তুই এই কথাটা কেন বললি। আর তখনই পদ্ম বলে, বলেছি, কারণ আছে বলেই বলেছি। এর মধ্যেই গিনিকে ফোন করছে তখনই কাব্য। আর গিনির সাইডে গিয়ে কথা বলতে থাকে। কাব্য তখন বলে, পদ্মকে শাড়িটা দিয়েছো? গিনি তখন বলে, হ্যাঁ দেওয়া হয়ে গেছে, আর যেমনটা বলেছিলে তেমনটাই আয়োজন চলছে। কাব্য বলে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কৃপান বলে, দিদি সব ঠিক আছে তো ওইদিকে? কাব্য তখন বলে, হ্যাঁ সব ঠিক আছে। গিনি পদ্মকে বেনারসি শাড়িটা দিয়ে দিয়েছে, এবারেই তো হবে আসল মজা। কৃপান তখন বলে, একদমই তাই। এর মধ্যেই আমার যা আনন্দ হচ্ছে না। এরপর পদ্ম নিজে জজ সাহেবের সামনে হাত জোর করে বলবে, আমার স্বামীকে ছেড়ে দিন, ও কোনো অন্যায় করেনি। সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করে আছি। কাব্য তখন বলে, শোন ভাইয়া, এখন কিন্তু উল্টোপাল্টা কিছু করা যাবে না, মাথা ঠান্ডা রেখে যা করবার করতে হবে। কিরে, বুঝতে পারলি তো? আর তখনই কৃপান বলে, হ্যাঁ আমি সবটা বুঝতে পেরে গেছি, আর কোনো অন্যায় হবে না। অন্যদিকে চলে এসেছে গীতা বাড়িতে। আর সাত্বিক তখন বলে, কাজ হলো? সারাদিন খেটে খুঁটে অবশেষে ম্যাডাম বাড়ি ফিরেছে। তো বিয়ের জন্য তো প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানো তো। আর বেশি লেট করো না কিন্তু, যা যা কাজকর্ম আছে সব কিছু সেরে নিয়ে বিয়ের জন্য প্রস্তুতি নাও। তখনই গীতা বলে, সে সমস্ত কিছু আমি কি আপনার থেকে জানবো? আপনার থেকে আমি কিছু জানতে চেয়েছি? সাত্বিক তখন বলে, আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? দেখো, রাগ করে তো কোনো লাভ নেই, যেটা সত্যি সেটাই বলেছি। এর মধ্যেই বাকিরা চলে এসেছে, কাকিমুনি এসে গেছে আর বলে, তুমি না এই বাড়ির বউ?
এই বাড়ির বউ হয়ে কোন দায়িত্বটা আজ অব্দি পালন করেছো বলো তো? হ্যাঁ, সারাক্ষণ শুধু শ্বশুরের পিছনে আদা জল খেয়ে লেগে আছে, কিছু হলেই শুধু অশান্তি আর অশান্তি। গীতা তখন বলে, আমার শ্বশুরমশাইকে বলবেন ওনাকে অন্যায়টা কম করতে। অন্যায় যদি কেউ বেশি করে থাকে তাহলে আমার শ্বশুরমশাই করছে। নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দিচ্ছে, আর যারা অপরাধী তাদেরকে বেকসুর খালাস পাইয়ে দিচ্ছে শুধুমাত্র টাকার জন্য। এগুলো তো সহ্য হবে না, তাই নয় কি? এর মধ্যেই প্রচণ্ড রেগে যায়। তখনই গীতা আর বলে, পথ ছাড়ো, আটকালেন কেন? কাকিমণি বলে, তোমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে, তুমি কোনো দায়িত্ব পালন করতে জানোই না। স্বস্তিক তখন বলে, ও আমার স্ত্রী, আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বার করা যাবে না, তাহলে আমাকেও বার করে দিও তোমরা। এরপরেই প্রলয় এসে বলে, কি হচ্ছেটা কি? তোমরা ওর সাথে খারাপ ব্যবহার কেন করছো? ও উকিল, ওর কাজই হচ্ছে ওকালতি করা। সেই ওকালতি করতে গিয়ে যদি দাদার সাথে ঝামেলা হয় তাহলে তো তোমাদের এসবের মধ্যে আসার দরকার নেই। সাত্বিক তখন বলে, একদমই তাই, তবে আমিও দেখব যে গীতা কি করে স্বস্তিকের হাত থেকে সিঁদুর পড়ে, কারণ আমি দৃঢ় বিশ্বাস নিয়েই বলছি যে গীতা আর স্বস্তিক বিয়ে করেনি। তখনই চলে এসেছে মেহেক আর বলে, মেহেক এসে বলে, কি করেছে আর কি করেনি সেটা না হয় তুই বা নাই বললি, যেদিন বিয়ে হবে সেদিন সামনে থেকে সবটা দেখবি তো, সেদিনই না হয় সব কিছু ভেবে নিস, এখন আর ভাবার দরকার নেই। আর আমার বৌদি চলে এসেছে, সত্যি বৌদি, আমি নিউজ পোর্টালে তোমার সাহসিকতার সমস্ত জিনিসগুলো দেখছিলাম, তুমি খুব খুব ভালো কাজ করছো, দেখবে একদিন জয় তোমার হবেই হবে, তোমার কথা চারদিকে ছড়িয়ে পড়বে, তোমার অনেক নাম হবে আমি জানি। আর মেহেকের মুখে নিজের প্রশংসা শুনে গীতারও খুব ভালো লাগে। প্রলয় তখন বলে, আমাদের বাড়ির উকিল অগ্নিজিৎ মুখার্জি যা এতদিন করতে পারেনি সেটা আমাদের বাড়ির বৌমা গীতা এলএলবি করে দেখিয়েছে, তার জন্য সত্যি খুব গর্ব হয়। আর তখনই প্রলয়ের দাদা বলে, একটু বেশি বাড়াবাড়ি করছিস না প্রলয়, করিস না, এই বাড়াবাড়িগুলো করিস না। প্রলয় তখন বলে, আমি যদি করিও বা তোমাদের কি বলো তো, তাতে তাতে তো তোমাদের কিছু যায় আসে না। অন্যদিকে কৃপান ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, তোমাকে যেমনটা বলেছিলাম তেমনটা করেছো তো? কৃপান তখন বলে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি, সমস্ত কিছু সেট হয়ে রয়েছে, আর কোনো অসুবিধা হবে না। আমি গিনিকে দিয়ে পদ্মর কাছে বেনারসি শাড়িটা পাঠিয়ে দিয়েছি, বেনারসি শাড়ি পরে আসলেই আমার সাথে বিয়ে হয়ে যাবে পদ্মর। তারপরে পদ্ম নিজে বিচারকের সামনে আমার জন্যই প্রার্থনা করবে যাতে আমার ছাড়া পাওয়াটা নিশ্চিত হয়ে যায়, আমি যেন বেকসুর খালাস হয়ে যাই। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ, ভেরি গুড, এটাই তো চাই, আমিও ওই গীতার কাছে হারবো না, তার জন্য আমাকে যা যা করতে হয় সবটা আমি করব। এবারে ওই গীতা বুঝবে কত ধানে কত চাল, ওকে পরাজিত করার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি নামবো। কৃপান বলে, ওই মেয়েটার শাস্তি হোক, ওই মেয়েটা হেরে যাক, সেটা আমিও চাই, সেই জন্যই তো আপনার কথা মতো সবটা করছি। ও শাস্তি পাবে তো আঙ্কেল? অগ্নিজিৎ মুখার্জি বলে, পাবে পাবে, ও শাস্তি পাবে। আর তখনই চলে এসেছে গীতা। গীতা এসে বলে, কৃপানের সাথে প্ল্যানটা একটু কম করেন উকিলবাবু, কিচ্ছু করে উঠতে পারবেন না, এটে উঠতে পারবেন না এই গীতা এলএলবির সাথে, এখনো অনেক কিছু বাকি রয়েছে, সবটাই ক্রমশ প্রকাশ্য, তবে আপনি যে প্ল্যানটা করেছেন সেটা আমি কোনোভাবেই সফল হতে দেব না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? গীতা তখন বলে, আমি সবটাই জানি, কারণ আপনাদের মতো মানুষরা কখনো ভালো কাজ করতে পারে না, খারাপ কাজটাই বেশি করে।